ওয়েলকাম সবাইকে একেআর মাধ্যমিক পরিবারে তোমাদের স্বাগত। আমি আছি তোমাদের অরূপ স্যার। দেখো, তোমাদের যে ওয়ান শট কোশ্চেন এইগুলো তোমাদের আমি করাবো বলেছিলাম, তো আজকে আমি করাবো। দেখো, তোমাদের শুধুমাত্র ধাতুবিদ্যা ফুল রিভিশনটা আমি দিয়ে দেবো, ঠিক আছে? ধাতুবিদ্যায় কী হবে বা কেমন প্রশ্ন আসবে, বড় কোশ্চেন, শর্ট কোশ্চেন, সব কিছু আমি বলে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো চলো, দেখো ধাতুবিদ্যা প্রথমত আমরা যদি পড়ি, তো ধাতুবিদ্যা যে ধাতু, মানে যদি বলি যে বিদ্যা কী, ধাতুবিদ্যা কী, ধাতুবিদ্যা কী? তো ধাতুবিদ্যা বলতে গেলে সাধারণত আমরা যে বিষয়টা বলি সেটা হচ্ছে যে বিজ্ঞানের আকরিক থেকে সহজ আর বৈজ্ঞানিক পদ্ধতিতে ধাতু নিষ্কাশন বা শুদ্ধ করা হয় তাকে আমরা কি বলবো? ধাতুবিদ্যা বলবো। মানে সহজ পদ্ধতিতে আর বৈজ্ঞানিক উপায়। তো এরপর দেখো যে বক্সাইট থেকে ধরো আমি অ্যালুমিনিয়ামের আকরিক নিচ্ছি। তো অ্যালুমিনিয়াম, তো এটা তো একটা আমাদের কি ধাতু। তো এই ধাতুটা পেতে গেলে তো আমাদের কি করতে হবে? একটা আকরিক তো নিতে হবে সেখান থেকে। মানে আকরিক কাকে বলে আমি বলবো। তো এটা তো ধাতুটা তো আমরা খোলা অবস্থায় পাই না, যেখান থেকে হোক আমরা পাই, মাটি থেকে পাই। তো এই অ্যালুমিনিয়াম খোলা অবস্থায় পাওয়া যায় না, এটাকে কি পেতে হবে? প্রথমত তোমাকে ওই একটা আকরিক পেতে হবে। তো আকরিক কি? আমি যদি বলি যে আকরিক কি, তো আকরিক বা ওই মানে ধরো বক্সাইট, এই যে বক্সাইট, তো বক্সাইট আমি ধরছি, তো বক্সাইট, এই যে বক্সাইট, দেখো আমরা কি প্রকৃতিতে এরকম বক্সাইট আমরা মাটির তলায় পাবো। তো এই বক্সাইটকে আমরা যখন মাটি থেকে তুলে নিয়ে আসবো, বিভিন্ন পদ্ধতিতে তুলে নিয়ে আসার পর বিভিন্ন পদ্ধতি ইউজ করে সেখান থেকে যদি আমরা অ্যালুমিনিয়াম পাই, তো এই যে অ্যালুমিনিয়াম পেলাম বিভিন্ন পদ্ধতি ইউজ করে, এটাই হচ্ছে ধাতুবিদ্যার মধ্যে পড়ে। বোঝা গেছে? হ্যাঁ। তো ধাতু আর ধাতুর ব্যবহার, সাধারণত আমরা যদি বলি যে লোহা, তামা, দস্তা, অ্যালুমিনিয়াম, এগুলো তো আমরা ধাতু হিসেবে ব্যবহার করি। তো প্রথমত আমরা কি বলবো? লোহা। তো লোহা, আমি যদি বলি যে লোহা, তো লোহার সংকেত কি? এফি। তো লোহার সংকেত হলো এফি। দেখো, লোহা সাধারণত আমাদের 3 রকমের হয়। তো কেমন? দেখো, একটা হচ্ছে কাস্ট আয়রন, ঠিক আছে, বা পিগ আয়রন। সেটা কার্বনের পরিমাণ কত থাকে? ওই 2.5% থেকে 4%-এর মতো। আর তারপরে কি রড আয়রন বা পেটা লোহা যাকে বলে, তো তার মধ্যে আয়রনের কার্বনের পরিমাণ থাকে কত? ওই 0.15%। সবচেয়ে বিশুদ্ধ লোহা বলা হয় কি। আর স্টিলের মধ্যে ওই 0.15% বা 1.5%-এর মতো কি থাকে? কার্বন থাকে। তো এইগুলো আমরা সাধারণত পাই লোহা। তো লোহা বিভিন্ন রকম আমরা ইউজ করি, ওই কলের পাইপ, রেলিং, আলোস্তম্ভ, তো এইগুলো বিভিন্ন রকমভাবে আমরা লোহা ব্যবহার করি। তো লোহার ব্যবহার তোমরা বুঝেছো। দেখো, আমরা সাধারণত এইগুলো কীভাবে পড়বো? আমরা পড়বো লোহা, এই যে লোহাটাই আমি ধরলাম, তো লোহাটা কয় প্রকার আর এর ব্যবহার, বা বিভিন্ন রকম। দেখো, ধাতু নিষ্কাশন করার পর যে ধাতুগুলো আমরা পাই সেগুলো তো ব্যবহার করতে হবে। তো ব্যবহারটাই বেশি ইম্পর্টেন্ট পরীক্ষা তোমাদের, যে বলবে যে তামার কতগুলো ব্যবহার লেখো বা অ্যালুমিনিয়ামের ব্যবহার লেখো। তো তামার আমরা তামা বলি, এরপর তামা তো কপার, সিইউ, তো কপার। তো তামা আমরা কী ব্যবহার করি? সবচেয়ে বেশি ব্যবহার করি আমরা বৈদ্যুতিক তার হিসাবে ব্যবহার করি, বিভিন্ন ডায়নামো, তারপর ইলেকট্রিক হিটার। তো এই যে জিনিসগুলো আমরা ব্যবহার করি, তো তামা ব্যবহার করি। দেখো, আমরা এই যে তামাতে একটা জিনিস পড়বো, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে জার্মান সিলভার। দেখো, জার্মান সিলভার বলবে যে প্রশ্ন আসবে শর্ট কোশ্চেন, যে জার্মান সিলভারে কী কী থাকে।
একটা হচ্ছে কপার থাকে, একটা হচ্ছে জিঙ্ক থাকে, একটা হচ্ছে নিকেল থাকে, ঠিক আছে। তো জার্মান সিলভারে কী কী থাকে? কপার, জিঙ্ক আর নিকেল। হ্যাঁ, এটাও প্রশ্ন আসে যে জার্মান সিলভারে সিলভার কত পার্সেন্ট থাকে। তো এই যে জার্মান সিলভারে সিলভার দেখো নেই, জার্মান সিলভারে সিলভার নেই, তাহলে উত্তরটা হবে কি? 0%। জার্মান সিলভারে সিলভার থাকে 0%, মনে থাকবে? ঠিক আছে, দেখো এই যে জার্মান সিলভারে আমরা 0% কী পেলাম? সিলভার পেলাম, মানে এজি, রূপো আর কি। তো এবার নেক্সট যে আমাদের যে প্রশ্ন, আমি তোমাদের ওয়ান শট বলে বেরিয়ে যাচ্ছি, পুরো যে চ্যাপ্টারটা রিভিশন সেটা আমি দিচ্ছি। দেখো দস্তা, দস্তা যদি বলা হয়, দস্তা হচ্ছে আমাদের একটি নরম ধাতু হিসেবে ধরা হয়। তো ওই লোহার উপর যে প্রলেপ দেওয়া হয়, তো ওটা কি বলে? জিঙ্কের প্রলেপ বা গ্যালভানাইজেশন। তো লোহার উপর যখন আমরা জিঙ্কের প্রলেপ দিই, ধরো এটা লোহা, তো লোহার উপর জিঙ্কের যে প্রলেপ দেওয়াটাকে কি বলে? গ্যালভানাইজেশন বলে। তো আবার এটাও নাম আছে, এই গ্যালভানাইজেশন থেকে প্রশ্ন আসে যে লোহার উপর তামার প্রলেপ দেওয়াকে, এই জিঙ্কের প্রলেপ দেওয়াকে কি বলে? এটা হচ্ছে গ্যালভানাইজেশন বলে। তারপর আরেকটা প্রশ্ন আসে যে জিঙ্ক হোয়াইট এর কাজ কি? কি নাম? জিঙ্ক হোয়াইট। তো সাধারণত এটা সাদা রঙের দেখতে। তো এটা কি করে? এই জিঙ্ক হোয়াইট হচ্ছে, দেখো ZnS প্লাস BaSO4, এই দুটো মিশে জিঙ্ক হোয়াইট তৈরি হয়। তো এইটা সাধারণত কি কাজে লাগে? এটা হচ্ছে রং প্রস্তুতিতে কাজে লাগে। এটা পরীক্ষা আসে, শর্ট কোশ্চেন, যে জিঙ্ক হোয়াইট কি কাজে লাগে? এটা হচ্ছে রং প্রস্তুতিতে কাজে লাগে। তো তারপর আমরা কিসে যাব? তো তারপর আমরা অ্যালুমিনিয়ামে যাব। তো অ্যালুমিনিয়াম যে আমরা যে ধাতুটা পাই, অ্যালুমিনিয়াম কী কাজে লাগে সেটাও আমরা দেখব। আচ্ছা বলো তো তোমরা, অ্যালুমিনিয়াম কী কাজে লাগে? হ্যাঁ, কি? ওটা হচ্ছে, দেখো মোটর গাড়ি, বিমান, বিমানের যে খোল, মোটর গাড়ি যে নির্মাণ, দেখো তার তো আমরা ইউজ করি, তার বদলে অ্যালুমিনিয়াম ইউজ করি, ঠিক তাই না? তো অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়। তো সাধারণত অ্যালুমিনিয়াম তাপ আর তড়িতের খুব ভালো পরিবাহী। এটা বায়ুর সংস্পর্শে এলে এ নিজেকেই রক্ষা করতে পারে, জানো? এটাকে ওর জন্য কী বলে? সেলফ প্রোটেক্টিং মেটাল। এটাও কোশ্চেন আসে যে সেলফ প্রোটেক্টিং মেটাল কোন মেটালকে বলে? এটা হচ্ছে অ্যালুমিনিয়াম। মনে রাখবে, সেলফ প্রোটেক্টিং মেটাল এটা কোনটাকে বলে? অ্যালুমিনিয়ামকে বলে। এটাও শর্ট কোশ্চেন। তো তোমরা দেখলে যে সাধারণত আমরা রান্না, বাসনপত্র, প্যাকেট বা ফয়েলের তৈরি যে জিনিসগুলো হয় সেইগুলো, বা থার্মিক পদ্ধতিতে ব্যবহার করা হয় অ্যালুমিনিয়াম। তো এইগুলো বিভিন্ন রকম অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়। তো তারপর কি? তারপরে আছে দেখো সংকর ধাতু। তো সংকর ধাতু বিষয়টি কি? দেখো যখন এক বা একাধিক ধাতু আমরা মিশিয়ে একটা নতুন পদার্থ বা নতুন কঠিন পদার্থ তৈরি করব, তাকে সংকর ধাতু বলবো। তো সংকর ধাতু মূলত কি হয়? একটি মাত্র ধাতুর মতো দেখতে হলেও এর কিন্তু অন্য ধাতুর থেকেও উন্নত হয়। মানে যেই ধাতু দুটো মেশানো হয়েছে বা তিনটে মেশানো হয়েছে তার থেকেও বেশি মজবুত বা গুণাগুণ বেশি হয়। তো সাধারণত আমরা যদি বলি যে তামা প্লাস দস্তা, তো তামা দস্তা মিশিয়ে কি হবে? পিতল। তামা দস্তা মিশিয়ে পিতল হলো। এই যে তামা দস্তা মেশানোর পর পিতল হলো, তো এটা হচ্ছে কি? এটা একটা ওই সংকর ধাতু। তো সংকর ধাতু হলো পিতল। তো কাঁসার কীভাবে হয়? তামার টিন মিশিয়ে কাঁসার, যেমন স্টেনলেস স্টিলটা পরীক্ষা আসে যে তামা, ক্রোমিয়াম আর এই লোহা, ক্রোমিয়াম আর নিকেল, এই তিনটে মিশিয়ে হয় স্টেনলেস স্টিল। কি? লোহা, নিকেল আর ক্রোমিয়াম। দেখো ডোলারুমিন যেটা তৈরি হয় না, সেটাও আসে, বলে যে
অ্যালুমিনিয়াম, তামা, ম্যাগনেসিয়াম আর ম্যাঙ্গানিজ এই ধাতুগুলো মিশিয়ে আমরা ডুলারোমিন সংকর ধাতুটা তৈরি করি, তাই না? তো সাধারণত এই যে ডুলারোমিন আমরা তৈরি করলাম, এটাও কিন্তু বিভিন্ন পরীক্ষা আসে। দেখো আমরা এবার যদি বলি যে খনিজ, খনিজ খনিজ আর কি, একটা হচ্ছে আকরিক, ঠিক আছে? খনিজ আর আকরিকের মধ্যে পার্থক্য, এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। খনিজ আর আকরিকের মধ্যে পার্থক্য দেখো, প্রকৃতিতে ধাতু সাধারণত মুক্ত অবস্থায় পাওয়া যায় না, তাই না? মুক্ত অবস্থায় পাওয়া যায় না। তো ধাতু বিভিন্ন অজৈব যৌগ আকারে মাটিতে, বালিতে বা বিভিন্ন শিলার মধ্যে কি হয়, ভূগর্ভে অবস্থান করে। তো সেইটিকে আমরা কি বলবো, খনিজ বলবো, তাই না? এই কিন্তু বিভিন্ন কি হয়, মুক্ত অবস্থায় পাওয়া যায় না, বিভিন্ন অজৈব যৌগর সাথে মিশে মাটিতে পড়ে থাকে, তাই না? এটাকে খনিজ বলবো। আর যেসব প্রাকৃতিক পদার্থে ধাতু যৌগ আকারে উপস্থিত থাকে, এই যে এটা হচ্ছে কি, যেসব প্রাকৃতিক পদার্থে ধাতু যৌগ আকারে উপস্থিত থাকে সেগুলোকে খনিজ বলবো আমরা। আর আকরিক বিষয়টি কি, দেখো যেসব খনিজ থেকে সহজ উপায়ে, কম খরচে এবং বাণিজ্যিকভাবে লাভজনক উপায়ে ধাতু নিষ্কাশন করা হয়, সেই খনিজ থেকে আমরা কি পাবো, আকরিক পাবো। ধরো আকরিকটা তুমি পেলে, এই খনিজটা তুমি পেলে, তা খনিজটা পেলেই তো হবে না, এর সাথে তো অনেক কিছু মিশে থাকে। তো এই খনিজটা পাওয়ার পর তুমি যদি সহজ উপায়ে বৈজ্ঞানিক পদ্ধতিতে আর তোমার যদি মুনাফা হয়, তো সেইখান থেকে যদি ওই যে খনিজটা পেলে, যেখানটা ধরো অ্যালুমিনিয়ামের খনিজ পেলে, তো সেই খনিজটা পাওয়ার পর সহজ উপায়ে, বৈজ্ঞানিক উপায়ে বা ব্যবসায়িক দিক থেকে যদি লাভবান হও, তো যেইটা তোমরা পাবে সেটা হচ্ছে আকরিক। মনে রাখবে কিন্তু, হ্যাঁ, আকরিক আর খনিজের মধ্যে পার্থক্য আছে। খনিজ তুমি পেয়ে যাওয়ার পরেই সহজ উপায়ে যদি না পাও আকরিকটা, তাহলে কিন্তু সেটা আকরিক আমরা বলবো না, ঠিক আছে? সেটা খনিজ হবে। বোঝা গেছে? তো এখান থেকে একটা বড় কোশ্চেন আসে যে সব খনিজ আকরিক নয়, কিন্তু যে খনিজ থেকে ধাতু সহজে পাওয়া যায় সেটাই আকরিক, তাই না? তো এখান থেকে প্রশ্নটা কি, যেখান থেকে প্রশ্ন হচ্ছে সব আকরিকই খনিজ, কিন্তু সব খনিজ আকরিক নয় কেন, এই প্রশ্নটা এটা করবে কিন্তু, হ্যাঁ, বড় প্রশ্ন এটা। তো তারপর দেখো আমরা যদি বলি যে প্রধান প্রধান আকরিকের নামগুলো, তোমরা মনে রাখবে যে প্রধান প্রধান আকরিক হচ্ছে, দেখো লোহার হচ্ছে রেড হেমাটাইট Fe2O3, এটা হচ্ছে লোহার আকরিকগুলো। আমরা যদি বলি, দেখো আমি একটা করে লিখছি, তোমরা লিখবে কিন্তু, হ্যাঁ, খাতায়। তো লোহা হচ্ছে কি, আকরিক হচ্ছে ওই রেড হেমাটাইট Fe2O3, এটা হচ্ছে রেড হেমাটাইট। তো আরেকটা আছে, তো ম্যাগনেটাইটও হয়, ওটার থেকে এটা ইম্পর্টেন্ট হচ্ছে রেড হেমাটাইট। যদি বলে প্রশ্ন যে লোহার আকরিকের একটি নাম বলো, তো কী হবে, রেড হেমাটাইট। যেমন তামার কি আকরিক, কপার গ্লাস, তারপর ক্যালামাইট, এগুলো হবে। দস্তা কী হবে, দস্তা হচ্ছে জিঙ্ক ব্লেন্ড, তারপর হচ্ছে ওই ক্যালামাইন। দেখো এখানটা যেন গুলিয়ে না যায়, তামার হচ্ছে ক্যালাকাইট, ঠিক আছে, আর দস্তা হচ্ছে ক্যালামাইন, এটা মনে রাখবে। আর অ্যালুমিনিয়াম কি, অ্যালুমিনিয়াম সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে বক্সাইট Al2O3 2H2O, কি Al2O3 2H2O। দেখো তোমাদের যেহেতু রিভিশন দিচ্ছ, তাই উপরে তোমাদের চোখ বুলিয়ে চলে যেতে হবে, তাই না? ঠিক আছে, দেখো এই আকরিকগুলো পড়বে তোমরা। তারপর কি আছে বিষয়টা, তোমরা যদি সাধারণত আমরা দেখি যে ইলেকট্রন অনুপাত অনুযায়ী জারণ বিজারণ পদ্ধতিতে আমরা কি করি, ধাতু নিষ্কাশন করার যে পদ্ধতি সেইটা। তো সাধারণত আমরা কি দেখি, দেখো আমরা যদি বলি যে জারণ কি, জারণ কি, তো জারণ হচ্ছে যে রাসায়নিক বিক্রিয়া কোনো পরমাণু বা অণু এক বা একাধিক ইলেকট্রন ত্যাগ করে তাকে
জারণ বলে। যদি আমরা উদাহরণ ধরি যে এফি থেকে যদি দুটো ইলেকট্রন কি হয়, যদি ছেড়ে দিলে কি হয়, প্লাস হয়। দেখো দুটো ইলেকট্রন যদি ছেড়ে দেয় তাহলে কি হবে, দুটো ইলেকট্রন বেরিয়ে যাবে। তাহলে এই যে বেরিয়ে যাওয়াটাই হচ্ছে, দুটো ইলেকট্রন বেরিয়ে গেল না, এটাই হচ্ছে জারণ পদ্ধতি। মানে ধাতু থেকে বা কোনো জায়গা থেকে যদি ইলেকট্রন বেরিয়ে যায় সেটাকে বলে জারণ। তাহলে বিজারণ কি হবে, বিজারণ ঠিক উল্টো হবে, তাই না? তাহলে আমি যদি বলি যে কপার থেকে যদি দুটো ইলেকট্রন কি হবে, ভেতরে যদি প্রবেশ করে দুটো ইলেকট্রন, তাহলে কি হবে, কপার মেটালটা তৈরি হবে, তাই না? দেখো লোহা থেকে দুটো ইলেকট্রন কি হয়েছে, বেরিয়ে যাচ্ছে, তাহলে কি তৈরি হচ্ছে, এটা আয়ন তৈরি হয়ে যাচ্ছে। তাহলে এই যে জারণ হচ্ছে ইলেকট্রন বেরিয়ে যায়, বিজারণ হচ্ছে ইলেকট্রন যুক্ত হয়। মনে রাখবে, এই পদ্ধতিতে আমরা কি করি, ধাতু নিষ্কাশন করা যায়, তাই না? ধাতু নিষ্কাশনের মাধ্যমে আমরা, মানে এই জারণ বিজারণ মাধ্যমে আমরা ধাতু নিষ্কাশন করতে পারি। দেখো ধাতু নিষ্কাশনের যদি মূল নীতি বলা হয় তাহলে কি হবে, আকরিক থেকে ধাতু পাওয়ার যে মৌলিক ধারণার উপর ধাতু নিষ্কাশনের সমস্ত পদ্ধতি নির্ভর করে তাকে কি ধাতু নিষ্কাশনের মূল নীতি বলা হয়। তা আকরিক হলো ধাতুর একটি যৌগিক, যেখানে ধাতু ঋণাত্মক আয়ন রূপে থাকে, আর ধাতু নিষ্কাশনের সময় এই ধনাত্মক ধাতু বা আয়ন ইলেকট্রন গ্রহণ করে মুক্ত ধাতুতে পরিণত হয়। তা এটা কি বলে, কি ধাতু নিষ্কাশন প্রক্রিয়াটি মূলত একটি বিজারণ প্রক্রিয়া। তাহলে এই যে বিজারণ প্রক্রিয়াটা মনে রাখবে তোমরা। দেখো এইটা সাধারণত এইটা হয় যে এন সংখ্যক এম হচ্ছে ধাতু, এন সংখ্যক ইলেকট্রন যদি যুক্ত করা হয়, মানে এটা বিজারণ প্রক্রিয়া, যুক্ত করা হয় তাহলে কি হবে, এনি মাইনাস, তাহলে কি হবে, একটা পিওর ধাতু পাবো। এইটা হচ্ছে বিজারণ প্রক্রিয়া, ঠিক আছে, মনে রাখবে। তাহলে আমাদের এই যে সাধারণত আমরা দেখলাম যে ধাতু নিষ্কাশন, তো ধাতু নিষ্কাশনের কতগুলো পদ্ধতি আছে, কি কি, দেখো কার্বন বিজারণ পদ্ধতি, থার্মিট পদ্ধতি, শত বিজারণ পদ্ধতি, তড়িৎ বিজারণ পদ্ধতি, এইগুলো আছে। হ্যাঁ, তাহলে আমি সাধারণত যদি বলি যে এই যে ধাতু নিষ্কাশন পদ্ধতি, তো আকরিক থেকে ধাতু পাওয়ার জন্য ধাতুর সক্রিয়তা ও আকরিকের প্রকৃতির উপর ভিত্তি করে বিভিন্ন ধাতু নিষ্কাশনের পদ্ধতি ব্যবহার করা হয়। এই পদ্ধতিগুলো মূলত উদ্দেশ্য হলো ধাতব আয়ন থেকে বিজারণ মাধ্যমে মুক্ত ধাতুকে রূপান্তর করা। দেখো কার্বন বিজারণ পদ্ধতি কোনটা, তো কার্বন বিজারণ পদ্ধতি, এক সেকেন্ড, কার্বন বিজারণ পদ্ধতি পদ্ধতিটা কি, তো এটা বুঝিয়ে দিই। যদি আমরা দেখি একটা ধাতব অক্সাইড এর সাথে কার্বন যুক্ত হলো, তাহলে কি তৈরি হবে, তাহলে ধাতুটাই বেরিয়ে যাবে, যে কি হবে, কার্বন মনোক্সাইড। এই যে জিনিসটা হলো, এটাই হচ্ছে কার্বন বিজারণ পদ্ধতি, বুঝে গেছে? তো এটাও কিন্তু আসে যে কার্বন বিজারণ পদ্ধতিটা, এটা পরীক্ষা আসে। তো থার্মিট পদ্ধতি কি, থার্মিট পদ্ধতি কি, থার্মিট পদ্ধতি হচ্ছে যে, যদি আমরা একটা উদাহরণ নিই, দেখো আমি আগে বলে দিই, এই পদ্ধতিতে অ্যালুমিনিয়ামকে কি বিজারক হিসেবে ব্যবহার করা হয় ধাতব অক্সাইড থেকে ধাতু নিষ্কাশন করার জন্য। এটি অত্যন্ত উচ্চ তাপমাত্রায় ঘটে, ঠিক আছে। যদি আমরা বলি যে Fe2O3 যোগ 2 অ্যালুমিনিয়াম, তাহলে এখান থেকে কি বেরিয়ে যাবে, দুটো লোহা বেরিয়ে যাবে, আর L2O3 হয়ে যাবে, প্রচণ্ড তাপ সৃষ্টি হবে, ঠিক আছে, তাপ সৃষ্টি হবে। তাহলে এই যে জিনিসটা হলো, এটাই হচ্ছে থার্মিট পদ্ধতি, মনে থাকবে, ঠিক আছে। তারপরটা কি, তারপরটা হচ্ছে
ওই শতবিজারণ পদ্ধতি। শতবিজারণ পদ্ধতি কি? তাহলে এখানে যদি আমরা বলি, দেখো যে পদ্ধতিতে বাইরে থেকে কোনো বিজারক যোগ না করে আকরিকে এক অংশ অক্সাইডে পরিণত হয়, অপর অংশ সালফেটে জারিত হয়, তাকেই বলা হচ্ছে শতবিজারণ পদ্ধতি। কেমন? দেখো এটা আমি লিখে দিই যে শতবিজারণ পদ্ধতি। শতবিজারণ এটা কি? যদি আমরা বলি যে এই যে Cu2S এর সাথে হচ্ছে কপার অক্সাইড, এটা যদি দেওয়া হয় তাহলে কপার আর সালফারের দেখে একটা অক্সাইড বের হবে। হ্যাঁ, এটা ব্যালেন্স করলে এটা হবে। তাহলে এই যে কপারে একটা অক্সাইড তৈরি হবে, এটাই হচ্ছে শতবিজারণ পদ্ধতি। আর আরেকবার বলছি, দেখো এই পদ্ধতিতে বাইরে থেকে কোনো বিজারক যোগ করা হয় না, তাহলে আকরিকে এক অংশ অক্সাইডে পরিণত হয়, মানে অক্সাইড পরিণত হয়ে অপর অংশ সালফেটে জারিত হয়। তাহলে এই যে অক্সাইডে পরিণত হয়ে সালফেটে জারিত হয়, এইটা তাহলে কি বলে? এটাকেই বলছে শতবিজারণ পদ্ধতি। মনে রাখবে। আরেকটা আছে তড়িৎ বিজারণ পদ্ধতি। কি? তড়িৎ বিজারণ পদ্ধতি। তড়িৎ বিজারণ পদ্ধতি কি? দেখো যে সব ধাতু অত্যন্ত সক্রিয়, যেমন সোডিয়াম, পটাশিয়াম, অ্যালুমিনিয়াম, তাদের গলিত যৌগ তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে ধাতু নিষ্কাশন করা হয়। একেই বলা হচ্ছে ওই তড়িৎ বিজারণ পদ্ধতি। ঠিক আছে? এটি ক্যাথোড ধাতু জমা হয়, এই পদ্ধতিতে ক্যাথোডের ধাতু জমা হয়। ঠিক আছে, মনে থাকবে। এটা মনে রাখবে। হ্যাঁ, ঠিক আছে। দেখো মরচে পড়া, এরপর কি আছে? লোহার উপর মরচে পড়া। তো বিভিন্ন ধাতুর উপর মরচে পড়ে। তো সাধারণত দেখো লোহার উপর মরচে পড়ে, তো যদি লোহাকে খোলা বাতাসে রাখা হয় আর্দ্র বায়ুতে, তাহলে লোহার উপর কি হবে? জল, ওই আর্দ্র বায়ু বললাম, তো জলীয় বাষ্প আছে বা জল আছে, তো লোহার উপর একটা লালচে বাদামি রঙের একটি আস্তরণ পড়ে, ও কি বলে হচ্ছে মরচে। তা মরচের সংকেত কি? মরচের সংকেতটা পরীক্ষায় আসে যে মরচের সংকেত কি? মরচে হচ্ছে শোধক ফেরিক অক্সাইড, যার সংকেত হলো দেখো Fe2O3 আর XH2O। এটা হচ্ছে মরচের সংকেত, এটা হচ্ছে ফেরিক অক্সাইড। তো ওই শোধক ফেরিক অক্সাইড, শোধক কেন? জল আছে ওতে। তো মরচে পড়ার প্রয়োজনীয় শর্ত কি? এই শর্তটা পরীক্ষায় আসে যে অক্সিজেনের উপস্থিতিতে মরচে হয়, জলীয় বাষ্প বা জলের উপস্থিতিতে, লোহার মধ্যে অশুদ্ধির উপস্থিতিতে কি হয়? মরচে পড়ে। এগুলো মনে রাখবে। আর লোহা ক্ষয়ের উদাহরণ যদি আমরা বলি, যে লোহার গেট বা রেলিংয়ে মরচে পড়া, দেখবে তামার উপর সবুজ আস্তরণের সৃষ্টি হয়, এটা কিন্তু তামার বললাম। তো জিঙ্কের উপর দেখবে সাদা আস্তরণ তৈরি হয়। এগুলো সবই কি? ধাতুর উপর ধাতু ক্ষয় হয়। আমরা সাধারণত কি লোহাটাই দেখি ভালো করে, যে লোহার উপর মরচে পড়লো। তো অন্য অন্য ধাতুর উপরও মরচে পড়ে, তামা, জিঙ্ক, এদের উপর মরচে পড়ে। তো মরচে নিবারণের উপায় কি হবে? দেখবে তেল, রং, আলকাতরা যদি মেশানো ওই লাগিয়ে দেওয়া হয়, তাহলে মরচে হয় না লোহার উপর। গ্যালভানাইজেশন কি? ওই লোহার উপর যদি জিঙ্কের প্রলেপ দেওয়া হয়, তাকেই বলে গ্যালভানাইজেশন। দেখবে টিনের যে প্লেটিং, তো টিনের প্লেটিং কি? লোহার উপর টিনের প্রলেপ দেওয়াকে টিন প্লেটিং বলে। হ্যাঁ, তারপর হচ্ছে তড়িৎ লেপন কি? লোহার উপর নিকেল, ক্রোমিয়াম বা তামার প্রলেপ দেওয়াকে বলে তড়িৎ লেপন। তো এইগুলো সব মনে রাখবে। তাহলে দেখো আমরা সাধারণত কি পড়ছি আজকে? ধাতুবিদ্যা পড়ছি। তা ধাতুবিদ্যা আমরা কি করছি? রিভিশন দিচ্ছি। আর শর্ট কোশ্চেন আমরা একটু পরে করব, শর্ট কোশ্চেন আছে। তো আমার এগুলো সব আমরা পড়লাম। তো আরেকটা বিষয় কি? দেখো অ্যালুমিনিয়ামকে কি বলে বললাম তখন? যে সেলফ প্রোটেক্টিং মেটাল বলে, তাই না? অ্যালুমিনিয়ামকে কি বলে? সেলফ প্রোটেক্টিং মেটাল। এটা মনে রাখবে, পরীক্ষা আসে কিন্তু। তো এই যে বিষয়গুলো আমাদের চলছে বা চলবে, তো আরও আমরা বিষয়গুলো দেখব। দেখো আমরা সাধারণত দেখবে তোমরা ওই যে মোড়ক দেওয়া যে খাবারগুলো খাও না, দেখবে অ্যালুমিনিয়ামের মোড়ক দেওয়া থাকে। তো কোনো কিছু কিনে আনলে দেখবে সেই অ্যালুমিনিয়ামের মোড়ক দেওয়া থাকে।
তো ওই অ্যালুমিনিয়ামে মোড়ক দেওয়া খাবার খাওয়া উচিত নয়, এটা পরীক্ষায় আসে কেন। তো অ্যালুমিনিয়াম খাবার খাওয়া উচিত নয় কারণ ওটা আমাদের সাধারণত যদি আমরা মানে অ্যালুমিনিয়াম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে মানে অক্সিজেনের সাথে উপস্থিতিতে একটা জৈব অ্যাসিড তৈরি করে দেয়, তো যেটা আমাদের শরীরে গেলে কী হবে, বিষক্রিয়ার সৃষ্টি হবে। মনে থাকবে, এটা পরীক্ষা আসে যে বলে যে ওই অ্যালুমিনিয়াম দেয়া খাবার খাওয়া কেন উচিত না। হ্যাঁ, তো তোমরা এই যে বিষয়গুলো আমরা দেখলাম এটাই হলো কি আমাদের ধাতুবিদ্যা। তো এবার আমরা দেখব যে এমসিকিউটা দেখে নেব। এই এমসিকিউর মধ্যেও যদি আমাদের প্রশ্ন আসে সেটাও আলোচনা করে দিচ্ছি। দেখো ধাতুবিদ্যাটা আজকে করাচ্ছি, এরপর আস্তে আস্তে এগুলো হবে। দেখো প্রথম কি, ধাতুবিদ্যা কাকে বলে? ধাতু নিষ্কাশন ও পরিশোধনের বিজ্ঞান কি বলে? ধাতুবিদ্যা, তাই না? ঠিক আছে। আকরিক কি? যে খনিজ থেকে লাভজনকভাবে ধাতু নিষ্কাশন করা হয় তাকে আকরিক বলে। আর খনিজ কি? খনিজ দেখো ভূত্বকে প্রকৃতভাবে পাওয়া যায় ধাতু ও যৌগ কি বলে? খনিজ বলে, তাই না? তাহলে গ্যাং বা মলিন পদার্থ কি? আকরিকে থাকা অবাঞ্ছিত অমিশ্র পদার্থটাই হচ্ছে গাং বলে, মানে ওই নোংরা যেগুলো মিশে থাকে আকরিকের মধ্যে সেগুলো। ফ্লাক্স কি? দেখো গাং অপসারণের জন্য ব্যবহৃত পদার্থ হচ্ছে ফ্লাক্স। স্লাগ কি? দেখো ফ্লাক্স ও গাঙের বিক্রিয়াজাত পদার্থ হচ্ছে স্লাগ। ক্যালসিনেশন কি? এটা হচ্ছে বায়ু অনুপস্থিতিতে আকরিকে উত্তপ্ত করা, ঠিক আছে। রোস্টিং কি? বায়ুর উপস্থিতিতে আকরিককে উত্তপ্ত করা হচ্ছে রোস্টিং। দেখো কোনো আকরিক ক্যালসিলেশন করা হয় কোন আকরিকে? দেখো আমাদের কি হবে, কার্বনেট আকরিকে। দেখো কোন আকরিকে কি হয়, রোস্টিং করা হয়? যে সালফেট আকরিককে রোস্টিং করা হয়। দেখো আকরিক লোহার প্রধান আকরিক কোনটা? হেমাটাইট, তাই না? লোহার আকরিক প্রধান হলো হেমাটাইট। দেখো অ্যালুমিনিয়ামের কি প্রধান আকরিক হলো বক্সাইড। জিঙ্কের কি? জিঙ্ক ব্লেন্ড। তামার কি? কপার গ্লাস। লোহা নিষ্কাশনে কোন চুল্লি ব্যবহৃত হয়? এটা হচ্ছে ব্লাস্ট ফান্ডেল বা ফার্নেস, ব্লাস্ট ফার্নেস, ঠিক আছে। এগুলো মনে রাখবে একটু। ব্লাস্ট ফার্নেসে জ্বালানি কি? কোক। দেখো কোকে কি থাকে? কার্বন থাকে। ব্লাস্ট ফার্নেসের ফ্লাক্স কি? এটা হচ্ছে চুনাপাথরের তৈরি। দেখো চুনাপাথর হচ্ছে CaCO3, আর চুনাপাথর উত্তপ্ত করলে কী কী পাই আমরা? যে CaO, ক্যালসিয়াম অক্সাইড, আর কার্বন ডাইঅক্সাইড। ক্যালসিয়াম অক্সাইড কী করে? ফ্লাক্স হিসাবে কাজ করে। লোহা নিষ্কাশনে স্লাগ কি? এটা হচ্ছে দেখো ক্যালসিয়াম, মানে এটা হচ্ছে কি, দেখো এখানে ক্যালসিয়াম আছে, সিলিকন আছে, অক্সাইড আছে, এগুলো। পিগ আয়রন কি? ব্লাস্ট ফার্নেলে উত্তপ্ত অপরিশুদ্ধ লোহা। দেখো স্টিল কি? দেখো লোহা আর কার্বনের সংকর ধাতু হচ্ছে স্টিল। সংকর ধাতু কাকে বলে? দেখো এটা আমরা রিভিশন দেওয়ার মতো করছি। সংকর ধাতু হচ্ছে দুই বা ততোধিক ধাতুর মিশ্রণকে বলে সংকর ধাতু। পিতল কিসের সংকর? এটা হচ্ছে তামার দস্তা। ব্রোঞ্জ কিসের সংকর? তামার টিন। সোল্ডার কিসের সংকর হচ্ছে? দেখো এটা হচ্ছে সীসা টিন, সোল্ডার। জারণ কি? অক্সিজেনে কি হয়? সংযোগটাই হচ্ছে সংযোজন, এটা হচ্ছে অক্সিজেনের সংযোজন, তাই না? এটা হচ্ছে জারণ। এখান থেকে ইলেকট্রন কি হয়? বেরিয়ে যায়। আর অক্সিজেনের অপসারণ হচ্ছে বিজারণ। এটা অক্সিজেন বলেছে, হাইড্রোজেন কিন্তু নয়। অক্সিজেনের সংযোজন হলে জারণ হয়, অক্সিজেন বেরিয়ে গেলে বিজারণ হয়। এটা অক্সিজেন দিয়ে বলা হয়েছে। তো লোহা নিষ্কাশনের জারক কি? এটা হচ্ছে CO, হচ্ছে ক্যালসিয়াম মনোক্সাইড, কার্বনেট মনোক্সাইড। ওটা হচ্ছে কার্বন মনোক্সাইড। এই যে CO হচ্ছে কার্বন মনোক্সাইড।
তো কার্বন মনোক্সাইড কীভাবে তৈরি হয়? দেখো, কার্বন আর CO2 এর সাথে মিশে হচ্ছে কার্বন মনোক্সাইড। দেখো Fe2O3 এর জারণে কি উৎপন্ন হয়? হচ্ছে লোহা উৎপন্ন হয়। দেখো গ্যালভানাইজেশন কি? লোহার উপর জিঙ্কের প্রলেপ দিয়ে হচ্ছে গ্যালভানাইজেশন। টিনিং কি? দেখো ধাতুর উপর টিনিং। ইলেকট্রোপ্লেটিং কি? তড়িৎ বিশ্লেষণ পদার্থ প্রলেপ দেওয়া হয়। এই পদ্ধতি কি হয়? তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে প্রলেপ দেওয়া হয়। তো মরিচা কি? জলযুক্ত ফেরিক অক্সাইড, ওই শোধিত ফেরিক অক্সাইড, এটা হচ্ছে আমাদের মরিচা। দেখো মরিচার সংকেত কি? Fe2O3 আর H2O। দেখো মরিচা ধরার জন্য কি প্রয়োজন? এটা হচ্ছে ওই অক্সিজেন আর আর্দ্রতা। সোনা কেন মরচে ধরে না? এটি কম সক্রিয় ধাতু, ওর জন্যই মরচে ধরে না। এটা প্রকৃতিতে কি হয়? মুক্ত অবস্থায় পাওয়া যায়। এটা পরীক্ষায় আসে যে প্রকৃতিতে মুক্ত অবস্থায় পাওয়া যায় এমন একটি ধাতুর নাম কি? সোনা হবে। তো সবচেয়ে সক্রিয় ধাতু কোনটা? পটাশিয়াম, মানে কে। আর সোনা হচ্ছে Cu। ঠিক আছে। দেখো সবচেয়ে কম সক্রিয় ধাতু কোনটা? সোনা, আমরা বললাম। তো এই যে থার্মিট বিক্রিয়া কোন ধাতু ব্যবহার করা হয়? অ্যালুমিনিয়াম, Al। আর থার্মিট বিক্রিয়া ব্যবহৃত হয় কি? আমাদের রেল লাইন জোড়ার যে কাজে লাগে হচ্ছে থার্মিট বিক্রিয়া। দেখো অ্যালুমিনোথার্মিট পদ্ধতি কি? অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনটাই হচ্ছে অ্যালুমিনোথার্মিট। তো আমাদের দেখো আকরিক ঘনীভবন কেন করা হয়? তো গাং অপসারণের জন্য আকরিক ঘনীভবন করা হয়। গাং বলতে আমি যে বলেছিলাম যে খনিজের মধ্যে যে নোংরা জিনিসগুলো মিশে থাকে সেইগুলো। দেখো চৌম্বকীয় পৃথকীকরণ কোথায় ব্যবহার করা হয়? চুম্বক আকরিক পৃথক করা হয়, যেমন লোহা, নিকেল, এইগুলো। ফেনা ভাসানো পদ্ধতি কোন আকরিকের জন্য হয়? সালফাইড আকরিক। ঠিক আছে। আমাদের যে অ্যালুমিনিয়াম নিষ্কাশনের কোন প্রক্রিয়া ব্যবহার হয়? তড়িৎ বিশ্লেষণ। লোহার রাসায়নিক সংকেত কি? Fe। তামার রাসায়নিক সংকেত হচ্ছে কপার। দেখো এই যে বিষয়গুলো আমরা পড়লাম আজকে, কি? ধাতুবিদ্যা। তো ধাতুবিদ্যা সাধারণত তেমন করে শক্ত প্রশ্ন আসে না, সহজই প্রশ্ন আসে। তো এর সাথে সাথে আমি ওই 2 নম্বর বা 3 নম্বরগুলো একটু বলে দিই কোনগুলো করবে। তো মনে রাখবে এটা হচ্ছে 2 নম্বর বলছি। তো 2 নম্বর হচ্ছে সংকর ধাতুর ব্যবহার, এটা খুব ইম্পর্টেন্ট। আমাদের যে ওই আকরিকগুলো মনে রাখবে একটু, আকরিকগুলো পরীক্ষায় আসে যে এর আকরিক ওর আকরিক, যা আমাদের বলবে যে অ্যালুমিনিয়াম পাতে মোড়া চাটনি বা আচার খাওয়া উচিত নয় কেন, এটাও ভীষণ ইম্পর্টেন্ট। লোহা মরচে পড়ার শর্ত বা লোহা মরচে পড়া প্রতিরোধ করার উপায়, এইগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এই কোশ্চেনগুলো ভালো করে দেখে যাবে। আর যদি আমি 3 নম্বর প্রশ্ন বলি, তো এটা হচ্ছে লোহা মরচে পড়া নিবারণের উপায়, এটা বর্ণনা করতে বলে। যে মানব স্বাস্থ্যে অ্যালুমিনিয়াম, জিঙ্ক আর কপার বিভিন্ন যৌগের যে ক্ষতিকারক প্রভাব, এটাও ইম্পর্টেন্ট। তো এই যে ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো আমি বললাম, এগুলো একটু দেখে যাবে। আর ধাতুবিদ্যা নিয়ে বেশি টেনশন করো না, এটা সহজ, একবার তোমরা রিভিশন দিয়ে নেবে। আর হ্যাঁ, একটা বাদ পড়লো যে ওই অ্যামালগাম কি? হ্যাঁ, এটা বাদ পড়েছিল, আমি বলে দিলাম। অ্যামালগাম কি? দেখো অ্যামালগাম হচ্ছে কি? যদি আমরা ধাতু সংকর তৈরি করি, একটা ধাতু সংকর তৈরি করি, এর মধ্যে যদি পারদ থাকে একটা, মানে এইচজি যদি থাকে ওই পারদ, তাহলে ওই মানে একটা তো ধাতু সংকর তৈরি করলাম, এর মধ্যে যদি পারদ থাকে ধাতু সংকরের মধ্যে, তাহলে ওই যে ধাতু সংকরটা তৈরি হবে এটাকে অ্যামালগাম বলা হয়। ঠিক আছে। সব কিছু মোটামুটি আমাদের রিভিশন হলো। তো এর মধ্যে বিভিন্ন রকম আমরা যে শর্ট কোশ্চেন এগুলো করলাম, তো এগুলো দেখো, তোমরা একটু ভালো করে দেখে নেবে ভিডিওটা। আর কোনো রকম প্রবলেম হলে ভিডিওর যে কমেন্ট বক্সে সেটা তোমরা লিখবে, এবং আরও যদি দেখতে হয় তোমরা বইটা পড়বে ভালো করে। দেখো পরীক্ষায় তোমরা ভালো রেজাল্ট করো, অবশ্যই তোমাদের দেখবে আস্তে আস্তে অনেকটাই ওপরে উঠে যাবে। তো যদি কোনো প্রবলেম হয় আমাকে অবশ্যই জানাবে। এই ভিডিওটা দেখে আশা করছি প্রবলেম হবে না। আর তোমরা একবার অবশ্যই বইটা পড়ে নেবে নিজেরা। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দেবে।
ঠিক আছে, চলো আজকে এই ভিডিওটি এত পর্যন্তই রাখলাম। আর পরপর তোমাদের যে এমসিকিউগুলো আছে ইম্পর্টেন্ট, তো সেইগুলো আমি করিয়ে দেওয়ার চেষ্টা করব। তো ঠিক আছে, চলো এত পর্যন্তই।